পঞ্চম শ্রেণীর পাতাবাহার বই। গল্পের নাম মধু আনতে বাঘের মুখে। লেখকের নাম শিবশঙ্কর মিত্র। বইয়ের পৃষ্ঠা নম্বর কত? পৃষ্ঠা নম্বর 59। 59 পৃষ্ঠা। আমরা আগের দিন গল্প পাঠ করেছিলাম এই পর্যন্ত, না রে এতে মধু নেই। এর পরবর্তী পাঠটা আমরা আজকে পড়ব এবং অর্থ বুঝব। 59 পৃষ্ঠা বের করেছো সবাই? দেখো, ট্যাকের মাথার দিককে আর না এগিয়ে ধনাই বাঁ হাতে সোজা পথ ধরলো। এই যে ত্রিভুজ আকৃতির জমি, ট্যাকের মাথা এই দিকে যাচ্ছিল, মাথার দিকে না দিকে বাঁ দিকের একটা রাস্তা সে ধরলো, এই দিকে আসছে। এর মাঝে কফিল ও আরজান এসে পড়েছে। এবার কফিল আরজান ওরাও ওর পেছন পেছন চলে এসেছে। আরজান বিশ্বাস করতে চায় না। কি বিশ্বাস করতে চায় না? বলল, ধনাই মামু বললে কি হবে, মধু হলেও হতে পারে। ওই যে বললো না ধনাই মামু যে এই আরেকটা মধুর চাক আছে, ও তাকায় দেখে বললো না রে ওতে মধু হবে না। নেই, কিন্তু এই কথাটা আরজান বিশ্বাস করতে চায় না। সে বলে, ধনাই মামু যাই বলুক না কেন মধু নিশ্চয়ই আছে। বলেই আরজান এক থাবা কাদা তুলে গোল করে পাকিয়ে নিয়ে ছুঁড়ে মারলো চাক লক্ষ্য করে। একটু মাটির কাদা নিয়ে গোল করে চাকে ছুঁড়ে মারলো। ছুঁড়ে মারলে সে বুঝতে পারবে মধু আছে কি নেই। মাটির তাল চাকের কোণে লেগে থপ করে পড়লো হেদো বনের ঝোপে। হেদো বন সামনে, সে ঝোপের মধ্যে মাটির তালটা পড়লো। ওই তালে মাটির যে দলা, ওই দলায় গিয়ে দেখবে যে মধু লেগে রয়েছে কিনা। বুঝেছ? মধু পড়লো না, কিন্তু সঙ্গে সঙ্গে কয়েকটা মৌমাছি ওদের দিকে তাড়া করলো। ওরা পেছনে ছুটে একটা ঝোপের আড়ালে পালালো। ওদের যে মৌমাছি তাড়া করেছে ওরা ঝোপের আড়ালে পালিয়ে গেল। এদিকে ধনাই খানিকটা এগিয়ে এসেছে। ধনাই আবার খানিকটা এগিয়ে গেছে। ধনাই মামু এগোয় যাচ্ছে আর ওরা দুজন তো ওই কাজ করছে, যে ঢিল মারছে, দেখছে যে মৌমাছি আছে কি নেই, বা মৌচাকের মধ্যে মধু আছে কি নেই। মৌমাছি তাড়া করেছে, জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। এইসব ওরা যখন করছে ততক্ষণে ধনাই মামু কি করেছে, খানিকটা সামনের দিকে হাঁটতে হাঁটতে কি করেছে? জোরে বলো। তার সামনে 3-4 হাত চওড়া একটা শীষে ছোট সরু খাদ। শীষে মানে কি? একটা খাদ, উঁচু নিচু যে খাদ হয় না, একটা ছোট্ট শীষে বা ছোট একটা খাদ, গর্ত মতো আর কি। কলস মাথায় নিয়ে কি করে লাফ দিয়ে এ শীষে পার হবে তাই তার সমস্যা। কলস মাথায় নিয়ে ওই খাদের মধ্যে দিয়ে লাফ মেরে আর ওই পাশে যাবে, তাহলে তো কলস ভেঙে যাবে, পড়ে যাবে না? এটা সমস্যা তার কাছে। তার দীর্ঘ লাঠিখানা সাঁকর মতো করে এপার ওপার ফেলে দিল। বড় যে লাঠি ছিল ওই খাদের উপরে ফেলে দিল। এবার ওই লাঠির উপর দিয়ে হেঁটে হেঁটে পার হবে, লাফ দিলে তো কলস পড়ে যাবে, ওই জন্যে। এবার সামনে বাঁশের মতো সরু তবলা গাছটা ধরে শীষে পার হবার জন্য তৈরি হয়েছে। ওই যে শীষেটা বা গর্তটা, ওর উপরে লাঠি ফেলেছে। এবার পাশে একটা তবলা গাছ আছে, কোন একটা গাছ, তার নাম তবলা। ওই গাছের একটা ডাল ধরবে আর ওই লাঠির উপর দিয়ে হেঁটে চলে যাবে। সবে এরকম রেডি হচ্ছে। পার হয়েই সে কফিল ও আরজানকে ডেকে বলবে এমনি করেই পার হবার জন্য। পার হয়ে যাবে আর কফিল আর আরজানকে বলবে, এই আমি যেভাবে আসলাম এভাবে চলে আয়। কিন্তু ওদের সাড়া পাচ্ছে না কেন ভেবেই সে একবার পিছনে তাকাবার চেষ্টা করলো। ওরা নেই কেন? ওরা তো জঙ্গলের মধ্যে মধু ওই মৌমাছি তাড়া করেছে, পালিয়েছে। ধনাই মামা পিছনে তাকালো, কই রে তোরা? দেখে কি নেই কেউ। কিন্তু তাকাবার অবকাশ ধনাই পেল না। পিছনে তাকাবে যেই, সেই সামনে এমন একটা জিনিস দেখলো আর সে পেছনে তাকাতে পারলো না। অবকাশ পেল না মানে সময় পেল না আর। কেন? বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়লো তার উপরে। আম করে বাঘ তার উপরে লাফ দিয়ে পড়লো। লাফ দিয়ে পড়লে কি হবে? ওর তো মানে ঘাড়ের গোড়ায় কামড় দিয়ে দেবে, তাই না?
সে হুঙ্কারে বন কেঁপে উঠলো থরথর করে। এমন হুঙ্কার বাঘে দেয়, চারিদিকে কম্পন শুরু হয়ে যায়, বীভৎস জোরে ডেকে ওঠে। আর যেন কপিল ঝোপের আড়ালে হতভম্ব। ওরা তো তখনও ঝোপের আড়ালে ছিল মৌমাছির ভয়তে, ওইখান থেকে ওরা আওয়াজ শুনে চুপ, ওদের আর কথা বেরোচ্ছে না মুখ দিয়ে, হতভম্ব হয়ে গেছে। ওরে বাবা রে বাবা, বাঘ এসে তো ডাক দিয়েছে, এবার তো খেয়ে ফেলবে তিনটেরই। তাদের কথা বলার শক্তি নেই, কথা বলতে পারছে না। ওই ঝোপের মারালে, ঝোপের মানে আড়ালে তারা ওইখানেই পাথরের মতন বসে আছে। ওদের কোনো কথা বলার কোনো শক্তি ওদের কাছে আর নেই তখন। তাই তারা কি করলো, তারা ওইখানে হতভম্ব হয়ে চুপচাপ বসে আছে। নড়বারও কোনো শক্তি রইল না, পালাবারও না, এগোবারও না। না সামনে এগোবে, না পালিয়ে ওখান থেকে চলে যাবে, গাছের মাথায় উঠবে, কিচ্ছু না। হতভম্ব হয়ে গেছে, পাথরের মতন চুপ হয়ে বসে রয়েছে ওখানে। মরিচি মানে এটা কখন হয় মানুষের, যখন সে ভীষণ ভয় পেয়ে যায়। এদিকে ধনাইকে লক্ষ্য করে ঝাঁপ দিলেও বাঘ গিয়ে পড়লো ওই তবলা গাছের উপরে। লাফটা মেরেছে ঠিকই বাঘ, কিন্তু ধনাই একটু মনে হয় এরকম সরে গেছে, আর বাঘ গিয়ে পড়েছে তবলা গাছের উপরে। মানে ধনাইয়ের গার উপরে এসে পড়লি তো মানে একদম কামড় দিয়ে দিত, তাই না? ধনাই একটু সরে গেছে আর তবলা গাছের উপরে গিয়ে মানে মিস হয়ে গেছে। যেভাবে লাফটা দিয়েছিল ধনাইরে ধরবে বলে, সেটা আর পারেনি, একটু মিস হয়ে গেছে। যে গাছটা ধরে ধনাই শীষে পার হতে চেয়েছিল, ধনাইকে ডিঙিয়ে বাঘের মাথা ওই গাছটাতে ঠক্কর খেলো দুর্দান্ত বেগে। জোরে গিয়ে বাঘের মাথায় লেগেছে গাছটা। জোরে লাফ মেরেছে তো, গাছে গিয়ে জোরে ঠক্কর খেয়েছে, মানে ধাক্কা খেয়েছে, আর মাথায় ধাক্কা খেয়ে বাঘের মাথা ঘুরায় গেছে। জোরে লেগেছে তো, মাথায় আঘাত খেয়ে বাঘ উল্টে গিয়ে ধপাস করে পড়লো শীষের ভিতর। শীষে মানে গর্ত, গর্তের মধ্যে চিৎপটা হয়ে পড়েছে। তবলা গাছটা বাঘের থাবা থেকে ধনাইকে বাঁচালো বটে। তবলা গাছ ছিল বলেই তো ধনাই বেঁচে গেল। তবলা গাছ না থাকলে তো বাঘ লাফ মেরে গেছে, আবার উল্টে লাফ মেরে চলে আসলো, কিন্তু মাথায় লাগাতেও পড়ে গেছে। কিন্তু তাতে বাঘের লেজের বাড়ি খেতে হলো সপাত করে। গাছের আঘাত খেয়ে বাঘটা মাটিতে পড়ে গেল, তাতে কিন্তু ধনাইকে বাঘে কামড়াতে পারলো না, কিন্তু বাঘের তো লেজটা বড়, লেজের একটা বাড়ি লাগলো ধনার গায়ে। তবলা গাছের জন্য সে বেঁচে গেল ঠিকই, কিন্তু লেজের বাড়ি খেয়েছে একটা। লেজের বাড়িতে তার মাথার মধুর কলস পড়ে গেল। লেজের বাড়ি খেয়েছে, কলসটা ধরে রাখতে পারেনি, কলস গিয়ে পড়েছে, মাথার থেকে গিয়ে পড়ে গেছে। বাঘও পড়লো শীষের গর্তের ভিতর, কলসে ভেঙে পড়লো তার মাথার উপর। যেই বাঘ পড়েছে তার পরপরকে কলসটা তার গার উপরে পড়েছে, বাঘের মাথার উপরে। বাঘের সারা মুখে নাকে ছিটকে পড়লো মধু, কলস ভেঙে মধু সারা মুখে টুকে ছিটকে পড়েছে। আর মুখে মধু পড়তেই বাঘ চোখ মুখ কুচকে বেজায় ফোঁত ফোঁত করতে লাগলো। মুখে যে মধু পড়েছে, নাকে মুখের মধ্যে মধু পড়েছে, আঠা আঠা চটচট করছে, আর বাঘ তাতে ভয় পেয়ে গেছে, ভেবেছে মনে হয় আমারে মারার জন্য কিছু একটা দিল। তাতে ও নাকের মধ্যে এরকম ঝাড়ি দিচ্ছে, ফোঁত ফোঁত করছে, এইটুকুই। তারপরে বাঘ কিন্তু পালালো। তাহলে ওদের তিনজনকে কি বাঘ খেতে পারলো? পারলো না। বাড়ির কাজ কি থাকবে? HW বাড়িতে গার্জিয়ানের সামনে এটা 3 বার জোরে জোরে পড়বে, 3 বার রিডিং পড়বে জোরে জোরে। আর এখান থেকে একটা প্রশ্ন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? প্রশ্নটার উত্তর লিখে আনবে, আমি উত্তরটা মুখে বলে দেব। প্রশ্নটা এখানে আমি লিখে দিই, এই জায়গাটায় দেখো। মধু চাকে আছে কিনা সেটা জানার জন্য, আচ্ছা এইখানে কে বলেছিল কথাটা, কে বলেছিল এই জায়গাটায়, কথাটা কে বলেছিল দেখো তো, এই যে আরজান। তাহলে চাকে মধু আছে কিনা জানার জন্য আরজান
কি করলো? এই এই প্রশ্নের উত্তরটা কি হবে? আরজান একটা মাটির দলা নিল, সেটা তাল পাকিয়ে মৌচাকে ছুঁড়ে মারলো, মৌচাক থেকে সেই মাটির তালটা মাটির হেদবনের জঙ্গলে গিয়ে পড়লো। ওই মাটির তালে যদি মধু লেগে থাকে তবে মৌচাকে মধু আছে, এইভাবে মধু আছে কিনা সেটা সে পরখ করে। ঠিক আছে, এই উত্তরটা লিখে আনতে হবে বাড়ির থেকে। আগামী ক্লাসে আমরা কি করব? আমরা প্রশ্ন উত্তরে চলে যাব। প্রশ্ন উত্তর পর্ব আমাদের আগামী ক্লাসে হবে। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি।